নমস্কার। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কলকাতা জেলার অনুরোধে আজ আমি করোনা উত্তর সময়ে সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সামনে রেখে আমরা কিভাবে নতুন থিয়েটারের কথা ভাবব সেই নিয়ে আমার সামান্য কিছু ভাবনা আপনাদের কাছে নিবেদন করছি। অতি সম্প্রতি 25শে জুন বিশ্বে প্রথম লকডাউনের বিরুদ্ধে থিয়েটারের লোকেরা আদালতে গেলেন। থিয়েটার খোলার দাবিতে ব্রিটেনের সরকারের বিরুদ্ধে আদালতে গেলেন অ্যান্ড্রিউ লয়েড ওয়েবার। 7 লন্ডন থিয়েটার্সের কর্ণধার অ্যান্ড্রিউ লয়েড ওয়েবার ব্রিটেনে থিয়েটার চালু করার দাবি জানিয়ে আসছিলেন জুন মাস থেকে। তখনই তিনি জানিয়েছিলেন যে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলেও তিনি পিছপা হবেন না। অর্থাৎ এই সময় থেকেই অ্যান্ড্রু লয়েড এবং তার যে থিয়েটারের দল তারা থিয়েটার ভাবনার কথা বলেছেন, নতুন করে থিয়েটারের হল খোলার কথা, এবং 25শে জুন তারা একেবারেই আদালতে গিয়ে দরবার করেছেন সরকারের বিরুদ্ধে যাতে থিয়েটার হল খোলা যায়। ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রক জানিয়েছেন আদালতের নির্দেশেই যে তারা প্রেক্ষাগৃহ খুলতে পারছেন না, তার কারণ তারা মনে করছেন প্রেক্ষাগৃহ খুললে আক্রমণ বাড়বে, বই কমবে না। কিন্তু নাট্য দলগুলো, বিশেষ করে অ্যান্ড্রু লয়েড ওয়েবার, তিনি প্রশ্ন তুলেছেন যে ইউরো কাপ এবং যে টেনিস টুর্নামেন্ট হচ্ছেন তার জন্য যে দর্শক মাঠে থাকছে সেই দর্শকের একটা অংশ কেন থিয়েটার হলে আসতে পারবেন না। এটি আমাদের এখানে যারা থিয়েটার কর্মী, যারা নাটকের লোক, তাদের কাছে একটা নতুন বার্তা এনে দিয়েছে যে থিয়েটার হল খোলা যাবে কিনা। আমি এই বিষয়টিকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে কোভিড উত্তর আমাদের থিয়েটার কি হতে পারে বা কেমনটি হওয়া উচিত। দেখুন, থিয়েটার তো কখনোই সমাজ, রাজনীতি, তার চারপাশের জড়িয়ে থাকা মানুষজনকে বাদ দিয়ে হতে পারে না। তো কোভিড নামক যে অতিমারিটি আমাদের এখানে এলো, 2019-এর ডিসেম্বরে তার ভারতবর্ষের বাইরে তার পদধ্বনি শোনা গেছে। 2020 থেকে, বিশেষ করে মার্চ এপ্রিল মাস থেকেই ভারতবর্ষে তার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, এবং এখনো আমরা আতঙ্কে অপেক্ষা করছি কখন বুঝি বা তৃতীয় ঢেউ এসে পড়বে। এই সময়ে এই কোভিড চলাকালীন আমাদের সামাজিক রাজনৈতিক পরিস্থিতিটা কেমন, অর্থনৈতিক পরিস্থিতি বা কেমন, সেটা যদি একটু দেখে নিই তাহলে আমরা ভাবতে পারবো যে এই প্রেক্ষিতে আমরা কি নাটক করতে পারি, কি নাটকের কথা ভাবতে পারি। দেখুন, একদম প্রথমেই যেটা আমাদের সবার অভিজ্ঞতা, যে আমাদের দেশে প্রথম যখন লকডাউন ঘোষণা করা হলো 5 ঘন্টা সময় দিয়ে সমস্ত শ্রমিক ইত্যাদিদেরকে ফিরে আসতে বলা হলো, এবং আমরা দেখলাম এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কেউ রেল লাইনে কাটা পড়ছেন,
কেউ একেবারেই দীর্ঘ পদব্রজে হাঁটতে গিয়ে মারা পড়ছেন। সব থেকে একটি করুণ চিত্র আমাদের চোখের সবার সামনে ধরা আছে, যে একটি স্টেশনে একজন মা, তিনি শুয়ে আছেন, মৃত মা, আর তার শাড়ির আঁচল নিয়ে খেলা করছে তার 2-3 বছরের সন্তান। এগুলো আমাদের অন্তরে, আমাদের বিবেকে একটা করে ধাক্কা মারে, এবং যারা সংবেদনশীল নাট্যকর্মী, লেখক, শিল্পী, এই বিষয়গুলো তাদের কাছে বারে বারে নাটকের বিষয়বস্তু হিসেবে উঠে আসে। আমরা দেখেওছি, এর মধ্যেও এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিভিন্ন নাটক তৈরি হয়েছে, তাদের যে করুণ অবস্থা সেগুলোর বর্ণনা করে। কিন্তু এই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাটা কি? আমরা যদি দেখি যে জুন মাসে, অর্থাৎ 2020 জুন মাসের কথা বলছি, লকডাউনের 1 মাস বাদে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, আবার বলছি, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMMI, এর এক হিসেব প্রকাশ করেছেন যে 12 কোটি ভারতীয় ইতিমধ্যে জীবিকা খুইয়েছে। CMMI পৃথিবীর অন্যতম বৃহৎ আর্থিক সমীক্ষা এজেন্সি, যারা তাদের নমুনার উপর মাসের পর মাস ধারাবাহিক সমীক্ষা চালায়। তাদের পর্যবেক্ষণ, ওই 12 কোটির মধ্যে 7 কোটি মানুষ হয়তোবা ফিরে পেয়েছে তাদের কাজ। তার কারণ এই আনলক পর্ব যখন শুরু হয়েছে তখন কিছু কিছু হোটেল রেস্তোরাঁ খুলেছে, কিন্তু তারা যেসব কাজে পুনর্নিযুক্ত হচ্ছে তার সবটাই প্রায় খুচরো কাজ, আর কিছু হয়তো গ্রাম্য অর্থনীতির সঙ্গে যুক্ত। কিন্তু CMMI এর হিসেবে সংগঠিত ক্ষেত্রে চাকরি হারিয়েছেন 1.9 কোটি বেতনভোগী কর্মী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা হিসেব অনুযায়ী 30 বছরের নিচে সংগঠিত ক্ষেত্রে যারা চাকরি হারিয়েছেন তাদের সংখ্যা 40 লক্ষ। মালিকেরা অনেক সময় কিছু অভিজ্ঞ লোককে কাজে রেখে দিয়ে, যারা প্রফেশনাল আছে বা যারা একদম আনকোরা, তাদেরকে সদর দরজা দেখিয়ে দিয়েছেন। যারা ইঞ্জিনিয়ারিং বা MBA শেষ করে পরীক্ষা দেবে ভাবছিল, তাদের মানসিক অস্বস্তি অনুমান করা আমাদের শক্ত নয়। এবং অদ্ভুতভাবে এই সময় দেখা গেছে শিক্ষিত তরুণদের মধ্যে আত্মহত্যার বর্ধিত প্রবণতা। তাহলে এই যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু আমরা যদি একটু অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আমাদের নাটকের বিষয়বস্তুর মধ্যে এটি আসতে পারে। আমি এখানে অধ্যাপক দীপেশ চক্রবর্তীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছেন যে গোটা পৃথিবী জুড়ে বাজার অর্থনীতি যে ভালো থাকা এবং মুনাফার সন্ধানে লাগামহীনভাবে যেভাবে মানুষ বন জঙ্গল সাফ করে দিচ্ছে, তাই এই অতিমারি ডেকে আনছে। শুধু নয়, এই সভ্যতার গতিমুখ যদি না বদলায়, দীপেশ চক্রবর্তী বলছেন, তাহলে কয়েক বছর অন্তর অন্তরই হয়তো এরকম অতিমারি চলে আসবে। আর অতিমারি এলেই আমরা কি করব? লক্ষ লক্ষ জীবন হারিয়ে মানুষের উদ্ভাবনী ক্ষমতা আবার নতুন কি টিকা তৈরি করে সেদিকে তাকিয়ে থাকবে। এই সময় যারা সব থেকে চতুর মানুষ গোটা পৃথিবী জুড়ে, তারা এখনই সমস্ত টিকা তৈরির কোম্পানির শেয়ার কিনছেন। কিন্তু ভাবুন তো, মানুষ আর কত ধৈর্যশীল হবে? সাধারণ মানুষ যাদের শেয়ার কেনার পয়সা নেই, যারা অতিমারিতে জীবনের দুঃখ এবং ট্র্যাজেডিকেই একমাত্র সম্বল করেছে। ফলে দীপেশ চক্রবর্তী বলছেন যে এই অতিমারির সময়ে আমাদের শিক্ষা দুটো।
একটা হচ্ছে এই যে উৎকট ধনবৈষম্য, যা মানুষকে অতিমারির মতো কোনো সর্বজনীন বিপদের মুখে সার্বিকভাবে দুর্বল করে দিচ্ছে। এটা সম্পূর্ণতই বাজার অর্থনীতি এবং লোভ আরো বৃদ্ধি করা। আর দ্বিতীয় বিষয়টির কথা তিনি বলছেন, দ্বিতীয় শিক্ষা, সেটা কি? তিনি বলছেন মানুষ শুধু মুনাফা চাইছে, আরাম, এইটাই হয়ে দাঁড়িয়েছে মানুষের মূল অনুসন্ধান। ফলে জঙ্গল আর জীববৈচিত্র্য ধ্বংস করতে তাদের আটকাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এই মুহূর্তে কানাডায় জানতে পারছি, গত বছরে অস্ট্রেলিয়ায় দেখেছি কিভাবে এই জীববৈচিত্র্য এবং জঙ্গল নষ্ট হওয়ার কারণে সভ্যতা ধ্বংস হতে বসেছে। ফলে দীপেশ চক্রবর্তীর মতো মানুষেরা প্রশ্ন তুলছেন, ক্ষমতাবান বা ধনকুবের মানুষেরা এই শিক্ষাটা কি নেবেন না, যে পরিবেশ বা জীববৈচিত্র্য ধ্বংস করলে আখেরে মানুষেরই সর্বনাশ? তাহলে আমি আবার বলবো যে এখান থেকেও আমরা একটা নাটকের বিষয়বস্তু কথা ভাবতে পারি সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে। কেমন ভাবতে পারি? যেমন আমাদের চোখের সামনে দেখা যে অদগ্ধ মৃতদেহ দলে দলে ভেসে যাচ্ছে পুণ্যতোয়া নদীর জলে, শত শত সব জেগে থাকছে বালুচরে। আর এই সময় বুলডোজার আর ক্রেনের যুগলবন্দিতে ধুলো হচ্ছে দিল্লির বহু প্রাচীন ভবন, জাতীয় মিউজিয়াম, আর্কাইভ, কত হাজার হাজার প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছে। এবং সেটা কিন্তু যারা স্থপতি বা নগর বিশেষজ্ঞ তাদের আপত্তি সত্ত্বেও যে টাকাটা স্বাস্থ্য খাতে ব্যয় হতে পারত, তাই দিয়ে রাজধানীতে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে যদি নাটকের কথা ভাবি, যদি সংবেদনশীল মানুষ, সংবেদনশীল নাট্যকর্মী, তারা নিশ্চয়ই ভুলে যাবে না যে বাতাসের জন্য ছটপট করতে করতে প্রিয়জন যখন মারা যায়, কালোবাজারের সঙ্গে লড়াই করতে নিঃস্ব নিকটজনেরা, যারা ভ্যাকসিন পাচ্ছে না, ওষুধের ব্যবসায়ীদের জালে যারা নিহত হচ্ছে, তাদের যে অনুভব, তাদের যে বেদনা, সেই বেদনাটাকে আমরা ধরতে পারি আমাদের নাটকের মধ্যে। অর্থাৎ আমাদের দায়িত্ব নিতে হবে, বলতে হবে যে দর্পণ সর্বস্ব এই শাসক শ্রেণীর বিচার আমাদের নাটকের মধ্যে উঠে আসবে। আমি এখানে একটি কথা বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই মুহূর্তে আমাদের সমাজে, সেটা হচ্ছে যে দেখুন, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র। আমি আমার কিশোর বয়স থেকে জন লকের থিওরিতে পড়েছি রাইট টু রেজিস্ট দ্য স্টেট। এই রাইট টু রেজিস্ট দ্য স্টেট বা রাষ্ট্রের বিরোধিতা করার যে অধিকার, এর মূল মানে তার যে ক্ষেত্র, সেটা হচ্ছে গণতন্ত্রের পরিসরকে প্রশস্ত করার জন্য। গণতন্ত্রের পরিসর যদি সংকুচিত হয়, তখন জনগণের বা যারা শাসিত তাদের অধিকার থাকে সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করার। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যে কোনো প্রতিবাদের কথা বললেই তার মানেই মনে করা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, শত্রুতা। ফলে আমাদের বারে বারে মনে পড়ছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সেই কথা, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। তো আমি বলছি না এক্ষুনি যে হীরক রাজার দেশের বিষয়টিকে আমাদের নাটকের বিষয় টেনে আনতে হবে, কিন্তু এইটা আমরা ভাবতে পারি। এই যে প্রতিবাদের কথা কিরকম, যেমন দেখা যাচ্ছে যে 2010-এর
1 জানুয়ারি থেকে 2020 31 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলায় 11,000 মানুষকে জড়ানো হয়েছে। এর মধ্যে 65% মামলাই কিন্তু হয়েছে 2014 পর থেকে। এবং তারা কারা যাদেরকে ব্যবহার এরকম করা হচ্ছে? তারা বেশিরভাগই হচ্ছেন লেখক, শিল্পী, চিন্তাবিদ, অধ্যাপক, ছাত্র। অর্থাৎ সেই বিখ্যাত কথা, আবার সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের কথায় ফিরে আসছি, যে এরা যত বেশি জানে তত কম মানে। যাতে তারা মানে ওবিডিয়েন্ট হওয়ার জন্য কি করা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে তুমি কিছুতেই কথা বলতে পারো না। তো এর বিরুদ্ধে আমি 4টি বিষয়ের কথা আপনাদের সামনে উল্লেখ করব এই প্রতিবাদের কথা বলতে গিয়ে। সেটা কিরকম? যে কিভাবে এরা প্রতিবাদের রাস্তাটিকে বন্ধ করতে চায়। প্রথমত, কথায় বা কাজে ক্রমাগত গণতান্ত্রিক প্রক্রিয়াকে আক্রমণ করে। গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে আমাদের নিত্যদিনের যাওয়া আসা, সেই প্রক্রিয়াকে বন্ধ করা। দ্বিতীয়ত কি? বিরোধিতাকে বৈধতা না দেওয়া। যেটা আমি বললাম যে আমাদের দেশের সংবিধানে তো বটেই, আমাদের দেশের সংবিধানের যে মূল আকর সংবিধান, ব্রিটিশ সংবিধান, সেখানেও বলা হয়েছে রাইট টু রেজিস্ট দ্য স্টেটের কথা। সেটা এখানে বলা হচ্ছে বিরোধিতাকে বৈধতা দেওয়া যাবে না। 3 নম্বর কি? মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার তীব্র প্রবণতা। আবার বলছি 3 নম্বর, মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার তীব্র প্রবণতা। আর 4, হিংসায় ইন্ধন দেওয়া। এই যে 4টে, এর মূল জায়গাটা হচ্ছে পরমত অসহিষ্ণুতা। এটা তো অত্যন্ত স্পষ্ট। অথচ আমাদের সংবিধানের আমরা যদি দেখি যে সংবিধান গণপরিষদে যখন সংবিধান তৈরির আলোচনা হচ্ছে, সেই সময় থেকে সবসময় আমরা দেখেছি যে আমাদের দেশে বারে বারে বলা হয়েছে যে পরমত সহিষ্ণুতাই হচ্ছে ভারতবর্ষের মূল ধর্ম। কিন্তু আমরা কোভিডের আগে এবং কোভিডের মধ্যেও দেখতে পাচ্ছি যে এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বলে আমার কেমন মনে হয় যে এই বিষয় 4টি, যে 4টির কথা বললাম, এই 4টিকে ধরেও আমরা নতুন নাটকের বিষয়ের কথা ভাবতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে বিকল্প আমাদের কি হতে পারে, আমরা কিরকম ধরনের ভাববো। আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে বলি। একজন নাটকের কর্মী হিসেবে যা দেখেছি সেটা হচ্ছে কোভিড সংক্রমণ প্রতিহত করতে জাতীয় সরকার লকডাউন যে ঘোষণা করলেন এবং নির্দিষ্ট কোনো সময়সীমা না মেনেই, যেটা আমি প্রথমেই উল্লেখ করলাম, তা চূড়ান্ত অবৈজ্ঞানিক ও অবিবেচকভাবে গোটা দেশের অর্থনীতি, পরিবহন, শিক্ষা, দৈনন্দিন মজুরি ভিত্তিক কাজকর্ম, সমস্ত রকম মুখোমুখি ফেস টু ফেস বিনোদন ও সংস্কৃতি চর্চার পরিসরকে স্তব্ধ করে দিলে। পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, খাদ্যাভাব ও শিক্ষার অনলাইন ব্যবহার, এখানে আমার মনে হয় অন্যরা ভিন্ন মত হতেও পারেন। আমার কেন জানি না মনে হয় যে অনলাইন শিক্ষাতে দেওয়া নেওয়া, শিক্ষার যে দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, আদান প্রদানের যে ব্যাপারটা, সেটা অনেকটাই ব্যাহত হয়। কারণ আমরা সামনাসামনি কথা বললে যে ফেস টু ফেস রিয়াকশন আমরা যে বুঝতে পারি, সেটা হয় না। যাই হোক, এই অনলাইন ব্যবস্থাটা অনেকেই আমরা জানতে পারছি যে শিক্ষার জায়গাটা তার জন্য অনেকটা নেমে যাচ্ছে। অনেকেই অনলাইনে ক্লাস করতে পারছেন না, বা ক্লাস করার স্পৃহাও নষ্ট হয়ে যাচ্ছে। এবং সুচিকিৎসার অভাব সমগ্র দেশের জনজীবনকে সংকটের মধ্যে ফেললো। আর এর মধ্যে দুটো প্রাকৃতিক বিপর্যয়, একটা আমপান ঝড় এবং একটা ইয়াস, এই দুটো ঝড়ও জনজীবনে এক বিপর্যয় ডেকে আনলো।
এই সময় আমাদের থিয়েটার কর্মীদের কি অবস্থা? গত 10-15 বছর ধরে অনেক তরুণ থিয়েটার কর্মী এবং অভিনয় ও মঞ্চাভিনয়ের নেপথ্যের কর্মী যারা, তারা তাদের নিজেদের কাজকে জীবিকায় পরিণত করেছে এবং থিয়েটারে এক ধরনের পেশাদারিত্বের জন্ম দিয়েছে। সরকারি মঞ্চ, বেসরকারি মঞ্চ ছাড়াও অন্য পরিসরে নাট্যাভিনয়ের সংখ্যা বেড়েছে। বিগত শতকের 60-70 দশকে যেভাবে রমরমিয়ে নাট্য প্রতিযোগিতা হতো, এখন চলে সেইভাবে নাট্য উৎসব। হাওড়া, কাঁচরাপাড়া, হালিশহর, ইছাপুর, নৈহাটি, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, উত্তরপাড়া, টাকি, বেলগড়িয়া, মহিষাদল, কোলাঘাট, ব্যান্ডেল, চন্দননগর, হরিপাল, চুঁচুড়া, সল্টলেক, দমদম, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, অশোকনগর এবং আরো 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 প্রভূত অঞ্চলে কোনো একটি দলের উদ্যোগে নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় বিনিময় হয়ে দাঁড়াচ্ছে এইসব উৎসবের কেন্দ্রীয় নির্ণায়ক। আমার পরিচিত একটি নাট্য দলের কর্ণধার, আমি তার নাম করছি না, সে আমাকে বলেছিল যে 5 দিনে 20টি নাট্য দলের অভিনয় করাতে পারলে তাদের দলের 20টি অভিনয় নিশ্চিত, মানে বিনিময়ের নিয়মে। তাদের সঙ্গে নিজেদের সামর্থ্যে 10 বা 15টি অভিনয়, অর্থাৎ গোটা বছরে 30 থেকে 35টি অভিনয় একটি নাট্য দলের নিশ্চিত হয়ে যাচ্ছে। অবশ্যই অনেক দল আছেন যারা 100 বা 150 অভিনয়ও করেন। এবারে এই যে অভিনেতার সঙ্গে যুক্ত যারা, অভিনয়ের সঙ্গে যুক্ত যারা অভিনেতা, অভিনেত্রী, আলোক শিল্পী, মঞ্চ নির্মাণ শিল্পী, রূপসজ্জা শিল্পী, নেপথ্য শব্দযন্ত্র শিল্পী, এরা অনেকেই এই মঞ্চ অভিনয়ের ধারাটিতে জীবিকা করে ফেলেছেন। তারা কোভিড বিধি প্রবর্তিত অভিনয় বিনোদনের উপর নিষেধাজ্ঞা জারিতে পড়লেন চরম বিপদে। এদের কারো যে বিশাল সঞ্চিত অর্থ আছে তা তো নয়, বেশিরভাগেরই রোজগার অভিনয়ের দৈনন্দিন চলমানতার উপরে, মানে অনেকটাই আমরা যেমন বলি নো ওয়ার্ক নো পে। সুতরাং এরা প্রায় সকলেই পড়লেন চরম আর্থিক সংকটে। যারা একটু নামি দামি পেশাদার, তারা হয়তো কিছুদিন সঞ্চিত অর্থের মাধ্যমে বিপদ সামলালেন, কিন্তু অনাগত ভবিষ্যতের কথা ভেবে তারাও বিপন্ন হয়ে পড়লেন। অন্যদিকে যারা প্রায় নাটকের দিন আনি দিন খায় শ্রমিক, আমি জানি অনেকেই আমার পরিচিত, তারা করলেন কি, কেউ কেউ বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে শুরু করলেন, কেউ মাছ বিক্রি করলেন, কেউ সবজি বিক্রি করছেন, কেউ টোটো চালাচ্ছেন। এমনকি ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি জেনেছি কয়েকজন অভিনেত্রী সহায়িকা আয়ার কাজেও যুক্ত হয়েছে। এই যে কোভিডের সঙ্গে সঙ্গে আমপান ঝড় এবং যেটা বললাম ওই যে সাম্প্রতিক ইয়াস, সেগুলো কলকাতা এবং কলকাতার সন্নিকটের শহর অঞ্চলের নেপথ্য কর্মীদের একেবারে দুর্দশায় ফেললেন। এই আর্থিক সহায়তা বা আর্থিক দুর্দশাকে দূর করার জন্য আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, বঙ্গ নাট্য সংহতি, সৌভ্রাতৃত্ব, সংস্কৃতি সমন্বয়, এরকম কিছু সংগঠন। তাছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই, আমি জানি অনেকেই ব্যক্তিগতভাবে অনেকেই অনুদান দিচ্ছেন, অনেকেই এদেরকে সাহায্য করছেন, কিন্তু সেটা একেবারেই ব্যক্তিগত স্তরে নিজেদের মধ্যেকার এই অনুযায়ী। কিন্তু প্রথম প্রশ্ন হলো যে অনুদানে পেটের খিদে হয়তো কিছুটা মেটে, কিন্তু নাটক করতে না পারলে তার যে বেদনা, দুঃখ এবং অতৃপ্তি, তার তো কোনো সমাধান হয় না, হয় কি? তাহলে এইখান থেকে আমাদের একটা নাটকের ভাবনার কথা ভাবতে হবে বা নাটকের বিষয়ের কথা ভাবতে হবে, যেখানে আমরা ভাববো যে কি করে আমরা ওই যে লেগে লেগে থাকা একসঙ্গে সেইভাবে আমরা কাজ করতে পারি। তো নাটক আমি কতগুলো বিষয় বলেছি, এবারে আমি ডিরেক্টলি যদি বলি যে কি বিষয় আমরা নিয়ে আমাদের এই মুহূর্তে নাটক ভাবা উচিত, আমি খুব বড় করে ব্রডলি 3টে সমস্যার কথা বলবো, মানে এগুলো আমাদের নাটকের বিষয়ে আসা উচিত। একটা হচ্ছে জনস্বাস্থ্য
ভেঙে পড়েছে সেটি। 2 নম্বর, অর্থনীতি ও জনকল্যাণের যে সরকারি নীতি, যাকে আমরা পাবলিক পলিসি বলি, তা একেবারে প্রায় তলানিতে। এবং শিক্ষা ও সংস্কৃতির বিপন্ন। এখন এইগুলো ভাবতে গিয়ে যেটা আমার বারে বারেই মনে হয়, এগুলো ভাবতে গিয়ে যেটা আমাদের ভাবতে হবে, বিশেষ করে যারা গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গে যুক্ত বা যারা বাম মতাদর্শে বিশ্বাস করেন, তাদেরকে বলতে হবে যে এইটা ভাববার সময় কিন্তু তাদের সবসময় বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এগুলো বিচার করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া আছে, তাকে বিচার করতে হবে এই বড় 3টে বিষয়ের কথা ভাবতে গেলে। আর নাটকের তো সবাই আমরা জানি, নাটকের মধ্যে একটা ইমিডিয়েসি ব্যাপার থাকে, তাৎক্ষণিকতার ব্যাপার থাকে। এই তাৎক্ষণিক ব্যাপারটা কি কি? দেখুন, এই মুহূর্তে আমি জানি না আপনারা কজন এই বিষয়টার সঙ্গে পরিচিত, একটা শব্দ প্রায় উঠে আসছে, ভ্যাকসিন ন্যাশনালিজম। এটা জনস্বাস্থ্যের প্রশ্ন, অর্থাৎ টিকাকরণের জাতীয়তাবাদের যে প্রশ্ন, সেটা কিরকম? এই ভ্যাকসিন ন্যাশনালিজম হচ্ছে যে ওষুধ ব্যবসার মহাশক্তিধর কোম্পানিগুলো, তাদের আধিপত্য। আমরা জানি WHO বলেছিল প্রথম দিকে, অনেক বিজ্ঞানী তারাও এই দাবি তুলেছিলেন, অনেক চিকিৎসকরাও এই দাবি তুলেছিলেন যে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনের কোনো পেটেন্ট হবে না, সবার জন্য সেটা ফ্রি। কিন্তু মহাশক্তিধর রাষ্ট্রগুলো সেগুলো মানেনি, মহাশক্তিধর যারা ব্যবসায়ী। এই যে মহাশক্তিধর ওষুধ ব্যবসায়ী, এই কোম্পানিগুলোর আধিপত্যবাদকে সমবেতভাবে অমান্য করার একটা কালেকটিভ ডিসওবিডিয়েন্স, আবার বলছি কথাটা, সমবেতভাবে অমান্য করা বা কালেকটিভ ডিসওবিডিয়েন্সের একটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে। প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল বলে একটি সংস্থা, তারা নিউ ইন্টারন্যাশনাল হেলথ অর্ডার এই নামে তারা একটি সংগঠন করে একটি সভা করে ফেলেছে। এই কনভেনশনে কারা ছিলেন? ছিল আর্জেন্টিনা, ছিল কিউবা, ছিল বলিভিয়া, ছিল ভেনিজুয়েলা, ছিল মেক্সিকো, আর কেনিয়ার কিসমু প্রদেশ থেকে এবং ভারতবর্ষের কেরল থেকে কিছু মানুষ, কিছু চিকিৎসক, তারা এখানে গেছেন। এবং তাদের মূল দাবিটাই হয়েছে, আমি যেটা প্রথমেই বললাম, কালেকটিভ ডিসওবিডিয়েন্স বা সমবেতভাবে অমান্য করা। কাকে? এই ওষুধ ব্যবসায়ী যে মহাশক্তিধর কোম্পানিগুলোর যে আধিপত্য, তাদের যে হেজিমনি, তারা যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে। তো এটি আমাদের নাটকের একটি বিষয় হতে পারে। ভুয়া টিকাকরণ, যেটা আপনারা প্রায় রোজই কাগজে দেখছেন, মিডিয়াতে দেখছেন, তার একটা প্রতারণা এবং তার একটা চক্র, একটা সার্কেল সেখানেও আছে। এবং আমরা জানছি এখানে অদ্ভুত ব্যাপার, এটা একজন ব্যক্তির নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভুয়া টিকাকরণ বা প্রতারণার কাজটা, সেটা বলতে গিয়ে সবসময় একজন ব্যক্তির নাম করা হচ্ছে, এমনকি কোনো কোনো সময় তো ব্যক্তির নাম করতেও আপত্তি করা হচ্ছে, তাকে আজও তাই চিহ্নিত দেওয়া হচ্ছে। কিন্তু এটা, এই যে ভুয়ো টিকাকরণ এবং প্রতারণার যে চক্রটা তৈরি হয়েছিল, এটা তো আমার কেমন মনে হয় এটা একটা জেনোসাইড, হোমিসাইড নয়, এটা জেনোসাইড, গণহত্যার মতো জায়গা। তার পেছনে তো একটা চক্র কাজ করেছে এবং সেটা যত দিন যাচ্ছে আমরা সেটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে উঠছে। কিন্তু আমাদের প্রশাসনিক দিক থেকে, আমাদের মিডিয়াগুলো, বিভিন্ন এগুলো কখনোই তারা সেই বিষয়টাকে সামনে আনতে চাইছে না। এইটি আমাদের নাটকের একটি বিষয় হতে পারে। আরেকটি হচ্ছে ক্ষুদ্র ঋণের জাল। আমি একজনকে চিনি, আমার বাড়ির পাশে একটা হাই রাইজ হচ্ছে, এখন সেখানকার যে সমস্ত শ্রমিকেরা কাজ করে তাদের দু একজনের সঙ্গে আমার কথাবার্তা হয়। এরকম একটি অল্প বয়সী, বছর 18-19 বছর একটি ছেলে, মুর্শিদাবাদে তাদের বাড়ি, তার সঙ্গে কথা হচ্ছিল।
দৈহিক দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব নয়, দৈহিক দূরত্ব বজায় রেখে কথা বলছিল। সে বলল তার বাবা একটা কাঠের মিস্ত্রির কাজ করে এবং মা প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা তার রোজগার ছিল। এবারে সে এই কাজের পরিধি বাড়াতে একটি ক্ষুদ্র ঋণ সংস্থা তার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছিল। ক্ষুদ্র ঋণ সংস্থা মানে কিন্তু ব্যাংকের থেকে নয় বা গভর্নমেন্টের কোনো এও নয়। বিভিন্ন জায়গায় আমরা জানি ব্যাংকের ছাতার মতো অনেক ছোট 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 প্রাইভেট ক্ষুদ্র ঋণ সংস্থা গজিয়ে উঠেছে। এবারে যখনই লকডাউন হয়ে গেল, তার কাজের পরিধিটা বাড়ার বদলে কমে গেল, তখন এই লোকটি ঋণ শোধ করতে পারছে না এবং তারপরে ঋণ পরিশোধ করতে না পারার কারণে লোকটি আত্মহত্যা করে। এবং তখন এই ছেলেটি, যে হায়ার সেকেন্ডারি পাশ করেছে, যে ভাবছিল আরো পড়াশোনা করবে, তাকে বাধ্য হয়ে একজন নির্মাণ শ্রমিকের কাজে যোগ দিতে হয়। তাহলে এইটি আমাদের একটি নাটকের বিষয় হতে পারে। কিন্তু আরেকটি বিষয় আমার মনে হয়েছে, এটি নিয়ে একটি 10-15 মিনিটের সুন্দর একটি ছোট, যে কোনো পরিসরে একটা ছোট নাটক তৈরি হতে পারে, একেবারেই দ্বন্দ্বমূলক বস্তুবাদের এবং সেই সূত্রে তার যে অর্থনীতি তাকে মাথায় রেখে। যেমন ধরা যাক, আমি একটা গল্পের আউটলাইন দিচ্ছি যে একটা রিসার্চ সার্কেল কিভাবে কাজ করে। ধরুন, শিল্প কলকারখানার মালিক একজন, তিনি তার শ্রমিককে ন্যায্য মজুরি দিচ্ছেন না, শোষণ করছেন। এবারে শ্রমিক সে এই জ্বালাটা ভুলতে বাড়িতে এসে মদ্যপান করে এবং স্ত্রীকে পেটায়। ঠিক গোর্কির মাজার থেকে আমরা দেখে আসছি একই ঘটনা, স্ত্রীকে পেটায়। সেই স্ত্রী, যিনি আমার মাও, তিনি তার সন্তানের উপরে বিরক্তিতে সন্তানকে মারে। সন্তান, যাকে আমরা বলি হয়তো খিদের জন্য ঘ্যান ঘ্যান করছিল, ন্যাগিং চাইল্ড, সন্তান তার থেকে ছোট যে ভাই বোন বা দুর্বল যে বন্ধু, তাকে মারে। আবার সেই দুর্বল ব্যক্তি হয়তো বাড়ির বাগানে মাঠে কোন একটি ফড়িং বা প্রজাপতিকে ধরে তার পাখনা ছিঁড়ে দেয়। এই যে একটা চক্রের মতো ঘুরে যাচ্ছে ব্যাপারটা, একটা অন্যায় অসমতার থেকে হিংসা আস্তে আস্তে ছড়িয়ে আসছে এবং এটাতে আমরা তার রুটসটাও দেখাতে পাচ্ছি যে আসল জায়গাটা কোথায়। এটা যদি নাটকের মধ্যে আসে তাহলে সেটাও একটা ভালো বিষয়। কিন্তু সব থেকে বেশি যেটা এই মুহূর্তে দরকার আমাদের নাটকে আসা, সেটা হচ্ছে ধর্ম, ধর্মের মিথকে ভাঙা, ধর্মের রাজনীতিকরণ থেকে সমাজকে মুক্ত করা। এই যে পলিটিসাইজেশন অফ রিলিজিয়ন, আমরা দেখেছি ভারতবর্ষে এর আগেও এরকম ঘটনা ঘটেছে, কিন্তু অতি সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি এটা একটা চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, ধর্মের রাজনীতিকরণ। এই ধর্মের রাজনীতিকরণ বিষয়টিকে আরো নিজেদের মধ্যে তারা আলোচনা করে পারস্পরিক বিষয়টি জেনে ধর্ম এবং ধর্মের মিথ থেকে এই দুটোকে ভেঙে ফেলে কিভাবে মানুষকে ভাবা যায়, মানুষের মুক্তির কথা ভাবা যায় এই ধর্মের মিথকে ভেঙে, এটি একটি আমাদের নাটকের বিষয় হতে পারে। আমাদের প্রশাসনে যে দুর্নীতি, প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা হতে পারে। ইদানিং পাশ্চাত্যে, বিশেষ করে যে সমস্ত সমাজতান্ত্রিক দেশগুলি আমাদের আছে বা যেখানে সমাজতন্ত্রের অবস্থান আছে, সেখানে প্রায় একটা দাবি উঠেছে, মাস্ক ইওর পলিটিক্স। মানে এরকম ভাবে যেমন আমরা মাস্ক পরছি, সেরকম ভাবে তোমার রাজনীতির মুখেও একটি মাস্ক পরাও। কেন? প্রশাসনকে দুর্নীতি মুক্ত করো, যাতে মানুষকে তুমি সেবা দিতে পারো, জনকল্যাণ দিতে পারো। এগুলো আমাদের ভাবতে হবে, ভাবনার মধ্যে আসতে পারে। এবং নিশ্চিতভাবে
আমাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হবে। আমাদের নিজেদের যে দুর্বলতার আমাদের মধ্যে কাজ করছে, যে কারণে হয়তো আমরা এখনো ঠিকমতো সঠিক পদক্ষেপ নিতে পারছি না, সেগুলোকে চিহ্নিত করতে হবে। এরপরে এই সঠিক দুর্বলতার প্রশ্নের কথা ভাবতে গিয়েই আমার যেটা মনে হচ্ছে যে অতি সাম্প্রতিক সময়ে যারা এই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী, তারা অনেক সময় শুধুমাত্র নির্বাচন ভিত্তিক রাজনীতির কথা ভাবতে গিয়ে রাজনীতির যে বৃহত্তর পরিসর, তার থেকে হয়তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং সব থেকে বড় কথা যে এই যে স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বাম শক্তি একটিও যে ভোট পেল না, একটি আসনও যে পেল না, এটি নিয়ে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। দক্ষিণপন্থীরা এবং প্রতিক্রিয়ার পক্ষে যারা আছেন তারা ভীষণভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। কিন্তু এই ব্যঙ্গ বিদ্রুপের বিরুদ্ধেও আমাদের একটাই কথা বলার, কিভাবে যে আমরা দেখেছি যে এবারের নির্বাচন রাজনীতিতে প্রচুর শিক্ষিত, বস্তুবাদে দীক্ষিত তরুণ ছেলেমেয়েরা এখানে এসেছে এবং এটা কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের টেলিগ্রাফ পত্রিকায় প্রভাত পটনায়ক একটা ইন্টারভিউ বেরিয়েছে। প্রভাত পটনায়কের ইন্টারভিউর একটা অংশ আপনাদের আমি শোনাচ্ছি। আমি চেষ্টা করব সেটার সহজ বাংলাও বলতে। উনি বলছেন, The coming to the left of a large number of talented young persons is the surest sign of its bright future. এই যে তরুণ ছেলেমেয়েরা আসছে, এটা কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ। কেন? উনি বলছেন, being a communist is not a 10 to 5 job. It is an expression of a passion and a commitment to changing the world. খেয়াল রাখুন কি অসাধারণ কথা বলছে, যে একজন কমিউনিস্ট হয়ে ওঠা সেটা কিন্তু 10টা 5টা অফিসের কাজের মতো কাজ নয়, মানে একটা ওই নিয়মের নিরিখে কাজ করে গেলাম সেরকম নয়। সেটা আসলে কি, এটা একটা প্যাশন, এটা একটা কমিটমেন্ট, একটা দায়বদ্ধতা, একটা আবেগ, যে কি করতে পারে, যে পৃথিবীকে পরিবর্তন করতে পারে। When that passion and commitment energizes the youth, at least a segment of it that is extremely thoughtful and intelligent, as I know many of the young brigade of the CPIM to be, then one can have confidence in the future, not just of the left but of the country. শুধু বাম শক্তির নয়, গোটা দেশের জন্য এটা কিন্তু একটা ভবিষ্যৎ, ভালো উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। One only hopes that the youth does not lose this passion and commitment in mundane. এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে এই তরুণরা যারা কাজ করছেন, আমি জানি ব্যক্তিগতভাবে, আমি আমার অনেক ছাত্রছাত্রীকে চিনি, অনেক নাট্যকর্মীকে দেখছি, অনেক মানুষকে দেখছি, যে তারা কিভাবে মানুষের সেবায়, কাউকে অক্সিজেন দিচ্ছেন, কাউকে রোগীদের নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এখানে রেড ভলেন্টিয়ারদের কথা বলবো। তাদের কাজগুলোকে আমরা যদি হাইলাইট করতে পারি আমাদের নাটকে, আগামী দিন নাটকে। আজকে আমরা দীর্ঘদিন ধরে শুনতাম এবং সত্যি অনেক সময় বিশ্বাসও করি যে আজকের যুব সম্প্রদায়ের বিরুদ্ধে একটি অতি সুলভ ও বহুশ্রুত অভিযোগ প্রায় শোনা যায়। এরা নাকি স্বার্থপর, আত্মকেন্দ্রিক, স্বেচ্ছাচারী এবং সমাজের প্রতি দায়িত্ব জ্ঞান শূন্য ও আদর্শচ্যুত। দেশ বা দশের কল্যাণ ছাত্র যুবদের অঘোষিত ব্রত ছিল, জনসেবা ছিল দিন যাপনের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু তার থেকে বুঝি এরা বিচ্যুত হয়েছে। কিন্তু আবার নতুন করে এই করোনা কালে, এই অতিমারির সময় আমরা দেখলাম যে না, এরা কিন্তু দায়িত্ব জ্ঞান শূন্য বা আদর্শচ্যুত নয়, এরা আত্মকেন্দ্রিক নয়, বরং এরা সত্যি জনসেবা এদের দিনযাপনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ইলেকট্রনিক গ্যাজেট এবং ডিজিটাল বিনোদনের যে চূড়ান্তভাবে
ডুবে যাচ্ছে যে আপাদমস্তক ভোগবাদে নিমজ্জিত এক ধরনের যুব সম্প্রদায়, এরা কিন্তু তাদের থেকে ভিন্ন, তাদের থেকে আলাদা। আচ্ছা, এটা যদি আংশিকভাবেও সত্য হয়, তাহলে এই করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউয়ের আগাম আশঙ্কায় আমরা এই যে ছাত্র যুবকদের যে কর্মকাণ্ড দেখছি, তাদের যে ঝুঁকি নেওয়ার যে সাহস দেখছি, কুশলী কর্মপরিকল্পনা দেখছি, এগুলো তো কোনোভাবেই অবহেলা করা যায় না। অন্তত মানুষের উপকার করার একটা তাগিদ তো তাদের আছে, সে যে ভলেন্টিয়ারই হোক না কেন, তারা এই কাজটা তো করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা সেবামূলক সংগঠন, তারা তাদের সীমিত ক্ষমতা, যোগাযোগের অর্থ, লোকবলকে কাজে লাগিয়ে বিপন্ন মানুষের দুর্দিনে ঝাঁপিয়ে পড়ছে। আমাদের প্রশ্ন জাগে, আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, তারা যখন টেলিফোনে সাহায্যের কথা বলে বা অন্য কথা বলে, তোমরা কি পেলে, কি চাইছো, এই যে পরিস্থিতির তোমরা এই কাজটা করছো, তখন একটা অসম্ভব ভালো কথা ওরা বলে, নিখাত তৃপ্তি। আজকে এই অনেকটা বয়স পেরিয়ে এসে আমি নিজে বুঝি, ক্লাসে পড়িয়ে ভালো লাগার যে তৃপ্তি, একটা ভালো নাটক করার যে তৃপ্তি, মানুষের সঙ্গে গণ আন্দোলনে অংশ নেওয়ার যে তৃপ্তি, সেই নিখাত তৃপ্তি তারা এটা পাচ্ছে। তাহলে এই বোধটা যদি তাদের মধ্যে জাগে, তাদের মধ্যে থাকে, তাহলে আমাদের কি উচিত নয় যে আমাদের নাটকের কাজে কর্মে তাদের এই কাজের উৎসাহ দেওয়া, তাদেরকে আরো বেশি হাইলাইট করা? বিশ্বের প্রেক্ষাপটে আজকে যখন এই অতিমারির ধাক্কায় গোটা পৃথিবী প্রবল মন্দায় ভুগছে, ডুবে রয়েছে গভীর নৈরাশ্যে, যখন পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে তো বটেই, স্বৈরাচার এবং দুর্নীতিতে আক্রান্ত রাজনীতির প্রতি সাধারণ মানুষের ধারণা প্রতিনিয়ত নেতিবাচক হচ্ছে, তখন এই তরুণ যুবকদের কাজকর্মে এক ধরনের ইতিবাচক আস্থার সঞ্চার হচ্ছে। আসুন আমরা এদেরকে সহায়তা করি, এদের কাজের কথা আমাদের নাটকে তুলে ধরি। আমার কেমন মনে হয় যে অতিমারির মধ্যে দিয়ে প্রকৃতির একটা বিষয় তৈরি হচ্ছে। আমরা জানি যে সমুদ্র মন্থনের প্রথম পর্বে উঠেছিল হলাহল, পরে অমৃত উঠে এসেছিল। আমরা জানি যে অন্ধকার রাত পেরিয়ে একদিন নিশ্চয়ই আবার নতুন সূর্য উঠবে, উজ্জ্বল দিন আমাদের সামনে আসবে। তখন এই যে নিঃশর্ত, এই যে পরার্থপরতা, এইগুলি কি তাদের কাছে, আমাদের সামনের ভবিষ্যতের মানুষদের কাছে তুলে ধরার দায় আমাদের নাট্যকাররা নেবেন না? এই আশা রেখে, এই ভাবনার সঙ্গে একেবারে সহমত হয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, ইতিবাচক চিন্তায় শিল্প, সাহিত্য, সংস্কৃতির কথা ভাববেন। নমস্কার।